করছি সেই সত্তার নামে, যিনি পরম করুণাময় ও পরম দয়ালু। আমার দর্শকদের প্রীতি ও সালাম। আপনারা সবাই ভালো থাকবেন সেই দোয়া করি। আজকেও আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলবো, এবং পরে যদি সময় থাকে তাহলে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলবো। আমাদের সঙ্গে আহ, আজকে অতিথি হিসাবে আছেন আমাদেরই সবারই শ্রদ্ধাভাজন আমেরিকার লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির ফিজিক্সের প্রফেসর, আমাদের বাঙালি বড় ভাই ডক্টর পারভেজ সুলতান সাহেব। পারভেজ ভাই, আপনাকে আজকের আলাপচারিতায় স্বাগতম। হ্যাঁ, আপনার দর্শক শ্রোতাদের প্রতিও আমার এই লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে সালাম এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ভাই। ভালো আছেন নিশ্চয়ই, আশা করি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আছি জি। ভালো। আহ, আপনাদের দেশে তো নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করলো, কেমন লাগছে হ্যাঁ, আপনাদের? আহ, আমার ভালোই লাগছে আর কি। গত বিগত শাসনের থেকে আশা করি অনেক ভালো রকম ভালো শাসন হবে বলে মনে হয় আর কি। আমার 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 ধারণা, ব্যক্তিগতভাবে আমি এই দুজনের মধ্যে আমি ট্রাম্পকেই পছন্দ করতাম। না, এটা আমার বেলায় তাই। আমিও ব্যক্তিগতভাবে ট্রাম্পকে কম বেশি আক্রমণাত্মক মনে হয়। উনি যুদ্ধকে ভালোবাসেন না, দ্যাটস এ ভেরি গুড হুম সাইন। হুম। কিন্তু আমাদের এখানে বলতে আমাদের যুক্তরাজ্যে যে এখন প্রধানমন্ত্রী স্যার কের স্টারমার, উনি কিন্তু ভীষণভাবে জায়নবাদী, যদিও তিনি লেবার পার্টির, এবং ঐতিহাসিকভাবে লেবার পার্টির হওয়া উচিত ছিল। আহ অত জায়নবাদ, পক্ষপাত দুষ্ট হওয়ার কথা ছিল না, বাট উনি সেইটুকুই মনে হয়েছে যাক। আর আর একটা খবর হলো, নিশ্চয়ই জানেন তো, অবশ্যই আপনি জানবেন যে মধ্যপ্রাচ্যে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হলো। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, যে যুদ্ধবিরতি হলো এবং এর পরবর্তী কোন দিকে যাবে সেইটাই। বাট তার আগে আপনি যদি একটু বলেন, এই যুদ্ধবিরতি হওয়ার পিছনের কারণগুলা কি, পরিপ্রেক্ষিতটা কি ছিল? হ্যাঁ, সেটা আমার যে ব্যক্তিগত ধারণা, যেটা আমি এই প্রশ্নটা আপনি আগেও আমাকে করেছিলেন মনে হয় যে আহ, এই যে ইরানের তৃতীয় যে আক্রমণটা, ট্রু প্রমিস, এটা কেন হলো না, এই প্রসঙ্গে কিন্তু আমি একটা কথা বলেছিলাম তখন, যে মনে হচ্ছে ইরান তার এই ট্রু প্রমিস 3টা ডিলে করছে বা পোস্টপোন করে রাখছে। নিশ্চয়ই এর পিছনে একটাই কারণ, আমি একটা কারণই ভাবতে পারি, সেটা হচ্ছে আহ, তাকে ইরানকে হয়তো কথা দেয়া হয়েছে। আমার ধারণা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনই বা ট্রাম্পই ইলেকশনের আগে তাকে ইরানকে হয়তো বলেছিল যে সে যুদ্ধ থামাবে। আপনার খেয়াল আছে কিনা, আমি কথাটা কিন্তু বলেছিলাম তখন যে যুদ্ধটা থামাবে। জি জি জি, বলেছিলেন, আমার শুধু মনে আছে, পরিষ্কার মনে আছে। এই প্রতিশ্রুতিতেই খুব সম্ভবত ইরান তার ট্রু প্রমিস 3টা করে নাই। আহ, এবং আমি তখন বলছিলাম এরকম, যে আমার ধারণা এরকম ছিল যে যদি আমরা দেখি যে সত্যি সত্যি যুদ্ধটা বন্ধ হয়ে গেছে, তাহলে বুঝবো যে নিশ্চয়ই তাহলে ওদের সাথে একটা বোঝাপড়া হয়তো গোপনে গোপনে হচ্ছে, এবং ইরান তারপরে আর ট্রু প্রমিস 3টা করবে না। আর কোনো কারণ নাই ট্রু প্রমিস 3 করার, তাই না? জি। তখন হয়তো রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করবে। এটা এখনো শোনা যাচ্ছে না এই গোপনে এরকম কোনো সমঝোতা হয়েছিল কিনা, এটা পরিষ্কারভাবে এখনো আসে নাই। হয়তো আসবে, এখন আসার সময়ও হয় নাই আসলে। আহ খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আহ, ট্রাম্প তার একটা এনভয়কে পাঠিয়েছিলেন, একটা দূতকে পাঠিয়েছিলেন, ওনার নাম হলো স্টিভ উইটকফ, আই থিঙ্ক তার নাম। জি জি, আপনার উইটকফ। খেয়াল আছে? জি উইটকফই তো নাম, না? জি স্টিভ জি, উইটকফ। উইটকফ। স্টিভ উইটকফের সাথে নেতানিয়াহুর শুধু একটা বৈঠক হয়েছে, শুধু একটা বৈঠকেই নেতানিয়াহু সুবোধ বালকের মতো সব রাজি হয়ে গেছে। এটা আমরা
আন্দাজ করতে পারি কিভাবে এটা হলো। আন্দাজ করার এখন আর দরকার নেই আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে সেদিন কিন্তু শনিবার ছিল খুব সম্ভবত, জি এবং স্টিভ উইটকফ তাকে ওখানে গিয়ে তাকে নেতানিয়াহুকে যখন ফোন করেছিলেন, এটা খবরে আসছে, নেতানিয়াহু ওই যে ওদের সাব্বাতের এক্সকিউজ দিয়ে বলতে চাচ্ছিলেন ডিলে পরের দিন আসবে এরকম একটা ইয়ে করার জন্য। স্টিভ উইটকফ খালি তাকে বলছে যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর সাব্বাত, ইউ কাম টু ইয়োর অফিস ইন 1 আওয়ার। এবং সে কিন্তু সুবোধ বালকের মধ্যে ঠিকই সে গেছে। এবং দেখেন, হামাসের যতগুলো দাবি, এবং এগুলো কিন্তু ইয়াহিয়া সিনওয়ারের দাবি ছিল, প্রত্যেকটা একদম অক্ষরে অক্ষরে সেগুলো বাস্তবায়িত হয়েছে। কিন্তু নেতানিয়াহুর একটা দাবিও কিন্তু পূরণ হয় নাই। এবং আহ, এবং হামাসও কিন্তু ইয়ে ছিল, অ্যাডামেন্ট ছিল যে তার এই দাবি না হলে সে যুদ্ধবিরতিতে যাবে না। ওদিকে কিন্তু ট্রাম্প তাকে হুঁশিয়ার দিয়ে আসছিল যে জানুয়ারি 20 তারিখের মধ্যে যদি আহ, ইয়ে না হয়, কোনো যুদ্ধ যদি না থামে বা চুক্তি না হয়, তাহলে সে হেল উইল ব্রেক আউট টু, আই মিন বোথ পার্টি। সে বলে নাই, মেইনলি হামাসকেই কিন্তু সে টার্গেট করতেছিল বলে মনে হচ্ছিল। আসলে কিন্তু এটা ছিল নেতানিয়াহুর দিকে। এই ঘটনা আমাদেরকে একটা জিনিসই বলতেছে, সেটা হলো যে আমরা নেতানিয়াহুকে আমরা সবকিছুর জন্য দায়ী করতেছি, এই গণহত্যার জন্য এবং যুদ্ধ অপরাধের জন্য। আসল অপরাধীটা কিন্তু বাইডেন ছিল। জি, আমরা তাই মনে হয়। বাইডেন ছিল পরিষ্কার দেখাই। এটা ট্রাম্প প্রমাণ করে দিলেন যে এটা বাইডেনের জন্য এটা হয়েছে। আমরা ঘটনা পরিপ্রেক্ষিতে খুব সহজে এটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে বাইডেন ইচ্ছে করলে সেও এরকম 1 ঘন্টার মধ্যে একটা বৈঠকে কিন্তু যুদ্ধটা থামাতে পারতো। সে কিন্তু থামায় নাই। সে, আমার ধারণা, সে উপর দিয়ে আমাদেরকে বলছে যে সে চেষ্টা করছে, কিন্তু নেতানিয়াহু শুনতেছে না। নেতানিয়াহু সেই ও, তাকে বলেছিল নাকি যে তোমরাও তো জাপানে বমিং করছো, বার্লিনে এত লোক, লক্ষ লক্ষ লোক হত্যা করেছো, সুতরাং আমরাও আহ, এখানে গণহত্যা চালাবো। তোমরা যেরকম এটাকে জাস্টিফাই করছে ওইটা দিয়ে। এবং বাইডেন তারপরে আর কিছু বলে নাই আর কি, বা বলতে পারে নাই। এইভাবে সে MSNBC-তে এই কথাগুলো সে বলছিল। আসলে আ- আ- সে ঠিকই তাকে বলছিল যে বাস্টার্ড মুসলিমদেরকে তোমরা যেভাবে পারো হত্যা করো, আমি তোমাকে সব দিব। দিস ওয়াজ দ্য রিয়েল কেস, আমার মনে হয় আর কি। জি জি। আদারওয়াইজ নেতানিয়াহু এটা করতো না, বা করার তার সামর্থ্য হতো না। তো জি এটা ভাই, ওই আপনার যে প্রশ্নের জবাবে হলো, এটাই হলো আমার জবাব, যে পরিপ্রেক্ষিত ছিল। এবং এটাও হইতে পারে যে তাকে যখন রাজি করানোর জন্য হয়তো তাকে বলছিল যে তোমার এখন অপশন হলো দুটো অপশন, এই যুদ্ধবিরতি মেনে নেওয়া এবং হামাসের দাবিগুলো মেনে নেওয়া, অথবা ইরানের ট্রু প্রমিস 3, যেটা আমরাকে ধরে রাখছে আর কি, আহ, সেটাকে একসেপ্ট করা। এবং আমরা, ট্রাম্প হয়তো বলছিল আমরা এর মধ্যে আর নাই, এরকম একটা কিছু হয়তো জি। বললে হয়তো। এছাড়া আমি আর কোনো ইয়ে দেখি না যে আহ, উম, যে কিভাবে সে রাজি হলো আর কি। যাক, তার মানে মোটা কথা বলা যায় যে ট্রাম্পের প্রেসারেই নেতানিয়াহু যুদ্ধবিরতি মানতে রাজি হয়েছে। আর শুধু কথা ট্রাম্পের বললেন যে প্রেশার না, ট্রাম্পের, ডেফিনেটলি ট্রাম্পের প্রেশার এবং পরিস্থিতি। জি জি ইসরায়েলের পরিস্থিতি এমন ছিল না যে সে আর যুদ্ধ করার মতো এবং ওই রকম এবং কোনো লাভ হচ্ছে যুদ্ধ করে, সেরকম পরিস্থিতি আর তার ছিল না। তারপরেও সে সে চাচ্ছিল যে আমেরিকা এর মধ্যে জড়িয়ে পড়ুক, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মানি, এরা যেন এসে তাকে রেস্কিউ করে, মিডল ইস্টের ঢুকে পড়ে, ইরানকে একটা শায়েস্তা করে। এগুলো তার বড় বড় প্ল্যান ছিল আর কি। তা দেখতেই তো পাচ্ছেন আপনার, প্রথমে গাজাতে আপনার গিলতে পারলো না, সে ঠিকই কামড় দিল গাজাকে, কিন্তু গিলতে পারে নাই। না পেরে হিজবুল্লাহকে কামড় দিল, সেখানেও কিন্তু গিলতে পারে নাই। তারপরে সে সিরিয়ার দিকে তাকে হেল্প করলো হলো টার্কি। এই সিরিয়াতে তার সামর্থ্য ছিল না, তার সোলজার পাঠিয়ে যে ওখানে অত বড় দেশটা দখল করবে, টার্কি সেই কাজটা করে দিল। এটা হলো ওই ইয়ের আগ পর্যন্ত, ট্রাম্প আসার আগ পর্যন্ত, তাই না? জি জি। তারপর ট্রাম্প এসে জিনিসটা, হ্যাঁ, এটাকে ট্রাম্পের
আপনি যেটা বলতে চাচ্ছিলেন, অনেক অনেক ইয়ে দেওয়া যায়, তাকে কৃতিত্ব এটা দেওয়া যায় হ্যাঁ, কোনো মানে ট্রাম্পই মূল মূল কারণ আর কি, যে মানে আসল কথা হচ্ছে যে আমেরিকা যা চাইবে, আমেরিকা প্রশ্রয় দিলে ইসরায়েল যুদ্ধ করবে, আমেরিকা প্রশ্রয় না দিলে ইসরায়েল যুদ্ধ করতে পারবে না, এটাই মনে হচ্ছে মূল কথা। হ্যাঁ, যদিও নেতানিয়াহু বলেছিল কিন্তু যে তোমরা না দিলেও আমরা যুদ্ধ চালিয়ে যাব, তোমরা হেল্প না করলেও, তোমরা যদি হেল্প করো তাহলে এটা ত্বরান্বিত হবে বা আমাদের জন্য সুবিধা হবে, এই কথাটা কিন্তু নেতানিয়াহু কিন্তু বলেছিলেন কিন্তু। জি কিন্তু জি কিন্তু রিয়ালিটি হলো অন্য জিনিস। এটা আমেরিকার হেল্প ছাড়া এক সপ্তাহ টিকতে পারবে কিনা ইসরায়েল, সেটা জি। আহ, এখন যুদ্ধক্ষেত্রে সবসময় যুদ্ধের আগে একটা মিশন, উদ্দেশ্য লক্ষ্য স্থির করা হয়। এই যুদ্ধের তিনটা উদ্দেশ্য লক্ষ্য ছিল, যে একটা হামাসকে ইসরায়েলের দিবে। ইসরায়েল সরি ইসরায়েলের, হ্যাঁ ইসরায়েলের জি। উদ্দেশ্য ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা হ্যাঁ পশ্চিমাদের বলতে পারেন। হ্যাঁ এটা আসলে ইসরায়েলের শুধু না, ইসরায়েলের, আমেরিকার, ইউরোপের এবং আরবদের এবং জি। টার্কির, সরি এবং টার্কিরও, টার্কির টার্কি একই তো উদ্দেশ্য। তারা বটেই, কেউ টার্কি তো। কেউ তারা চায় নাই হামাস ওখানে আবার আবার পুরোদমে বা বা ওখানে অ্যাক্টিভ থাকুক। সবাই চাচ্ছিল হামাসের ইয়ে, এরা এরা জি কিন্তু সবাই চাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ জি জি, হ্যাঁ, ঠিক শুধু আছে, বলেন আপনার তিনটা উদ্দেশ্য। হ্যাঁ, তিনটে, একটা হচ্ছে থামানোর জন্য। হামাসকে ধ্বংস করা, একটা হচ্ছে গাজাকে পুরা দখল করে নেওয়া, আর একটা কি ছিল, বন্দীদের ফিরিয়ে আনা, বন্দীদের ফিরিয়ে আনা বন্ধু, কি সরি, রাইট ইয়া রাইট, ইয়া হুম এক্স্যাক্টলি। হুম হুম। বন্দীদের ফিরে একটাও করতে পারে নাই, আর যুদ্ধ দিয়ে একটাও করতে পারে নাই। এখন অবশ্য বন্দী তারা আস্তে আস্তে মুক্তি করতে পারবে যুদ্ধ বিরতি দিয়ে। তো যুদ্ধের উদ্দেশ্য যদি সফল না হয়, মিশন যদি সফল না হয়, বলা যেতে পারে তারা যুদ্ধে হেরে গেছে। কিন্তু এখানে কথা হচ্ছে, গাজার ক্ষতি কিন্তু মারাত্মক। ওইখানে একটা স্কুলও নাই, একটা হাসপাতাল নাই, কোনো সিভিল প্রশাসনের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, সবকিছু ধ্বংস করে ফেলে। হুম হুম হুম। কি আপনি বলতে পারবেন যে এই যুদ্ধে হামাস বিজয়ী হয়েছে? ওটার জবাব কিন্তু কোরআন শরীফে দেওয়া আছে, সূরা তাওবার মধ্যে দেওয়া আছে। আপনি এই যদি আপনি আমি ইয়েদেরও শুনেছি বিশ্লেষণ যারা আর্মিদের, আপনি যদি এই স্যান্ডহার্স্ট বা ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির পয়েন্ট অফ ভিউতে দেখেন বা ইসরায়েলিদের পয়েন্ট অফ ভিউতে দেখেন যে কার ক্ষতি বেশি করেছে ইসরায়েল, আমি ইসরায়েলি আপনার যারা আহ, মনে করে যে বিজয় হয় নাই তাদের পক্ষে একটু বলে নেই আমি, যে ক্ষতি ধ্বংস চিন্তা করা যায় না, মানে অসম্ভব রকম তারা ক্ষতি করেছে। 70,000-এর মতো তারা আহ, বেশিরভাগ নারী এবং পুরুষকে তারা হত্যা করেছে। আপনি যদি হত্যাযজ্ঞের দিক থেকে দেখেন, আপনি যদি ক্রাইম, যত রকম ক্রাইমের দিক থেকে দেখেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করার দিক থেকে দেখেন, ডেফিনেটলি ইসরায়েল জিতে গেছে, তো কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি আপনি যদি দেখেন এই যে কোরআন শরীফের, আমি যেটা বললাম, কোরআন শরীফের আমি আয়াতটা তো বলতে পারবো না ঠিক মতো এক্স্যাক্টলি আপনার, আহ, এই আয়াতটা এরকম যে তোমাদের বাবা মা, তোমাদের সন্তানরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসায় ক্ষতি করার চিন্তা, তোমাদের বাড়িঘর, এগুলো যদি আল্লাহ, রসুল এবং আল্লাহর পথে জিহাদ করার থেকে বড় মনে করো, তাহলে ওয়েট করো আল্লাহর সিদ্ধান্তের জন্য, এরকম একটা আয়াত কিন্তু আছে। জি আমি জি জি একদম ঠিক মতো জি। বলতে পারলাম না। এখন দেখেন আপনার হামাসরা একদম অক্ষরে অক্ষরে এটা পালন করলো তারা। এগুলো কিন্তু আমাকে খুবই ইন্সপায়ার করে, এবং আমার, আপনি বলতে পারেন কোরআন শরীফে একটা কথা আছে যে ইমান বৃদ্ধি হয় মুমিনদের, এগুলো কিন্তু আমার ইমানকে কিন্তু আরো আরো বাড়িয়ে তোলে। কিন্তু দেখেন তারা অক্ষরে অক্ষরে এটা পালন করে, তারা আল্লাহর পথে যুদ্ধ করাটাকে, তাদের সমস্ত কিছু শেষ হয়ে যাক, তার থেকে কিন্তু তারা উপরে আল্লাহর পথে যুদ্ধ করাটাকে কিন্তু উপরে স্থান দিল। এটা কি আপনি খেয়াল করছেন একটা মুসলমান হিসেবে? অবশ্যই, জি জি। এখন এরা তো আমার আমার স্যালুট। আমি মানে তাদেরকে আমি মানে কিভাবে আমি শ্রদ্ধা করব, এটা আমি খুব ভাষা খুঁজে পাচ্ছি না।
জি এটা হলো মানে একজন মুসলিম হয়ে আমি এটা আমি অনুভব করলাম যে তারা যে আমাদেরকে যে মানে যে 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 জিনিসটা আমাদেরকে দেখালো আমাদেরকে, সেটা ইতিহাসের একটা বিরাট একটা উল্লেখযোগ্য ঘটনা। এটা তো বিজয় শুধু নয়, এটা একটা মহাবিজয়। ফাতহুম মুবিন যেটা কোরআন শরীফ বলছে, আমার আমার দৃষ্টিভঙ্গিতে হলো সেরকম একটা বিজয় তারা এনেছে। এবং দেখেন, এই যে এই জিনিসটাকে ঢাকা দেওয়ার জন্যই এরা এখন বলবে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমি একটু বলি জি যে এখানে একজন প্যালেস্টাইন আছে, সেও আমার বন্ধু, মানে দুই প্যালেস্টাইনের কথা বলছে। একজন প্যালেস্টাইন, সে আমার বেশি ঘনিষ্ঠ। সে কিন্তু আবার ওয়েস্ট ব্যাংকের। সে কিন্তু এই কথাটা আমাকে বলল যে এক্স্যাক্টলি বলল যে এই যে 70,000 আহ, লোক নিহত হয়েছে, এত বাড়িঘর ভেঙে গেছে, এটা কি তুমি বিজয় বলতে চাও? এই কথাটা কিন্তু সে আমাকে বলল। আর আরেকজন গাজ্জার আছে একটা ছেলে, তার সাথে যখন কথা হলো, সে খুশিতে আনন্দ আর কি। তাকে আমি বললাম যে দেখো, আমার এখন ইচ্ছা হচ্ছে যে আমি গাজায় চলে যেয়ে তোমাদের সাথে আমি আনন্দ আনন্দ উৎসব করি। এখন এই যে পার্থক্যটা ওরা আমাদেরকে বলবে, এবং বলবে হলো এই জন্যে যে হামাসের এই বিজয়ের জন্যে, হামাস কিন্তু মুসলিম বিশ্বের বা অ্যাটলিস্ট আরব বিশ্বের, আরব মুসলিম বিশ্বের নেতৃত্বের যোগ্যতা কিন্তু তারা নিজেদেরকে প্রমাণ করেছে। কিন্তু তারা এটার জন্যে যে জি তারা জি জিহাদ, যে তারা আমি যদি আপনাকে বলতাম এই 15 মাস আগে যে হামাসের মতো একটা ক্ষুদ্র দল, একটা গোষ্ঠী, সে সমস্ত পৃথিবীর শক্তির সাথে যুদ্ধ করে সে টিকে থাকবে বা জিতবে, সেটা সেটা কিন্তু বিশ্বাস করার মতো আমিও নিজেও বিশ্বাস করতাম না কিন্তু। জি এবং এটা আমার কাছে কিন্তু মিরাকল, আমি নিজের চোখে আল্লাহর একটা মিরাকল দেখলাম। সেই মিরাকলটা হলো এই যে আপনি আল্লাহর পথে যুদ্ধ করবেন, আপনার ধন সম্পদ এবং জীবন দিয়ে আপনি সেই পথে থাকবেন, এটা আপনার বিজয়। ডাজন্ট ম্যাটার কত বড় আপনার শত্রু, আপনি বিজয় লাভ করবেন। এই যে চোখের সামনে আল্লাহর এই কথাগুলো কোরআন শরীফে যেটা পড়েছি, চোখের সামনে দেখলাম, এর থেকে বড় মিরাকল কিন্তু আমার জীবনে আমি মনে হয় দেখি নাই। এবং এটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু এটা আমি খুবই আনন্দিত। এবং আমি এই আনন্দটা কারোর সাথে শেয়ার করতে পারলাম না। কেউ দেখলাম না যে এটা, এই ঘটনা নিয়ে যে এত আহ, চিন্তা ভাবনা করছে, বা এটা যে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, এরকম কিন্তু আমি দেখলাম না। না, এটা যাই হোক, অবশ্যই ভাই, এরা এটা কিন্তু ডেফিনেটলি আলোড়ন এরা কিন্তু হয়। চাচ্ছে যে এটাকে আন্ডারমাইন করা, যাতে করে হামাসের যে নেতৃত্বের যে যোগ্যতাটা সে লাভ করেছে, সেটাকে যাতে ওরা আন্ডারমাইন করতে পারে, যাতে করে হামাস ওই মুসলিম বিশ্বের নেতৃত্বের আহ, মানে নেতৃত্বের আহ, নেতৃত্বটা নিতে পারে আর কি, না? বা জি সেখানে আহ, সেই পথে চলতে পারে, সেখান থেকে যেন বাধাপ্রাপ্ত হয়, সেটার জন্যই আপনার এই কথাগুলো ওরা বলবে যে এটা বিজয় নয়, কিন্তু এটা ডেফিনেটলি একটা মহাবিজয়। এটা একটা মিরাকল, এতে কোনো সন্দেহ নাই। জি জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাই, আপনার কথা শুনতে শুনতে আমার হুদাইবিয়ার সন্ধির কথাটা মনে পড়লো। হুম হুম হুম। হুদাইবিয়ার সন্ধি রাসূলুল্লাহ যখন করলেন, আমরা সবাই জানি যে সাহাবাদের সঙ্গে করে রাসূলুল্লাহ হয়ে যাচ্ছিলেন। পথের মধ্যে হুদাইবিয়া নামে এক জায়গায় যখন মুশরিকরা তাকে থামালো, আমি অনেক আলোচনার পরে যুদ্ধবিরতি হলো, এবং বললো যে তোমরা আজকে চলে যাও, পরবর্তীতে তোমরা ফেরত আসবে। সাহাবারা পর্যন্ত অবাক হয়ে গেল যে রাসূলুল্লাহ কি তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল মক্কা যাবে, আর হ্যাঁ হ্যাঁ। করেছিল হুদাইবিয়ার সন্ধিটা একটা বিপর্যয় তাদের জন্য। অথচ আল্লাহ বললেন যে মুসলিমরা এটা ফাতহুম মুবিন। বিজয় অর্জন করেছে এই হুম হুম। হুদাইবিয়া সন্ধির মাধ্যমে। তো আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছে যে এই যুদ্ধবিরোধিতা মুসলমানদের জন্য কিন্তু এই হুদাইবিয়ার সন্ধির বিজয়ের মতোই একটা বিজয়। এতে আমাদের আনন্দিত হওয়ার নিঃসন্দেহে, অনেক কারণ আছে। আর নিঃসন্দেহে। এবং হামাসের আমার সামনে চলে এলো সবার সামনে, এটা একটা বিরাট ব্যাপার। তো হ্যাঁ আপনার হ্যাঁ। নেক্সট প্রশ্ন হচ্ছে, যুদ্ধবিরতি হলো কিন্তু ইসরায়েল কখনো যুদ্ধবিরতি মেনে চলে না বলে ইতিহাস বলে।
এবং তারা কিন্তু গাজায় যদিও অল্প আক্রমণ করেছে, কিন্তু তারা কিন্তু পশ্চিম তীরে এখন আক্রমণ করছে। হ্যাঁ, হ্যাঁ। বেশ কয়েকজন মারা গেছে। একটা আক্রমণে তো মনে হয় 10 জন মারা গেছে একবারে। হুম, হুম, হুম। তো আপনার কি মনে হয় তারা এখন গাজায় না পেরে পশ্চিম তীরের দিকে চলে যাবে, নাকি ওদেরকে আক্রমণ করবে কিনা? সেটা মনে হয়, আমার ধারণা সেটা করবে তারা। হ্যাঁ, হ্যাঁ। এবং এবং তাদের করা উচিত তাদের। এটা বলতে হচ্ছে আর কি, কষ্ট লাগতেছে বলতে। আহ, গাজা, পশ্চিম তীরের পশ্চিম তীরের ফিলিস্তিনিরা যদি গাজার সাথে একাত্ম হয়ে, এই যে একতার একটা বিরাট একটা গুরুত্ব আছে, তাই না? জি, জি, আপনার তারা যদি একত্র হয়ে তাদের সাথে কাজ করতো, তাহলে তাহলে তো আজকে তারাও তো বিজয়ের স্বাদটা নিতে পারতো। জি, কিন্তু সেটা তো তারা করে নাই। সেটা তো, যে অ্যাডমিনিস্ট্রেশন, যে মাহমুদ আব্বাস তো পুরোপুরি আপনার ইসরায়েলের হয়েই সেখানে কাজ করছে আর কি, না? সেখানে যেন ইসরায়েলিরা আম, ইসরায়েলের বিরুদ্ধে যেন কোনো আন্দোলন না হয়, তার জন্য সে নিরন্তর কাজ করে যাচ্ছে, এবং ইসরায়েলিরাও তাকে ওইরকম ভাবেই প্রোটেকশন দিয়ে যাচ্ছে আর কি। তো হ্যাঁ, ওইটা কন্টিনিউ করবে, আমার মনে হয় এটা কন্টিনিউ করবে ওখানে। কিন্তু যুদ্ধবিরতি মনে হয় ইসরায়েল শেষ পর্যন্ত মানতে বাধ্য। কারণ তাকে তো বাধ্য করা হয়েছে, এটা তো ইসরায়েল নিজের খুশিতে তো এটা হয় নাই জিনিসটা। তো এটা করতে গেলে আবার বিপদ হবে। আর আরেকটা জিনিস হলো যে আহ, গাজা হলো আপনার 6 মাইল চওড়া এবং 24 মাইল লম্বা একটা জায়গা, জি, একটা ছোট্ট একটা জায়গা। জি, তার জন্যে তার জন্যে যে ইসরায়েলিরা যে নাকানি চুবানি খেলো, এবং সারা পৃথিবীর মানে শক্তিরা, যারা ইসলাম বিরোধী শক্তিরা যে নাকানি চুবানি খেলো, ইটস নট ওয়ার্থ ইট। আবার সে গাজার পিছনে ছুটে যাওয়া, জানে যে এখন ওটা কিছু করতে পারবে না তারা, তাই না? জি, এটা তো প্রমাণ হয়ে গেল যে গাজাকে আর কিছু শান্ত করা যাবে না। সুতরাং ওইটার পিছনে ঘুরে আর এটা বোকামি হবে। যে কিন্তু আমার তাদের কিন্তু তাদের যে এখানে বড় একটা, শিকার, তাদের বড় শিকার এখন পশ্চিম তীর যেটা, এবং ইসরায়েল সরাসরি এটাকে এখন নিয়ন্ত্রণে আনতে পারবে। আর হলো আহ, সিরিয়া। এই দুটো বড় শিকার আর কি। এখন সিরিয়াকে সে হয়তো নিজে সরাসরি গিলতে পারবে না, তার সে সামর্থ্যটা নাই। টার্কি হয়তো তাকে হেল্প করবে আর কি। না, এখন এখানে ভাই আর একটা কথা আছে। আপনি বলছেন যে গাজার দিকে আবার তাক করতে সাহস পাবেন না, কিন্তু আগে যখন আমরা সবাই জানি গাজার হামাসকে সমর্থন দিত সবচেয়ে বেশি হচ্ছে ইরান, এবং ইরানের সমর্থনটা কিন্তু আসতো সিরিয়া হয়ে। এখন আসাদের পতনের পরে সিরিয়া হয়ে ইরান আর হামাসকে সাহায্য করতে পারবে বলে মনে হয় না। তো এখন তো তারা হামাসকে দুর্বল, হামাস নিজেরা শক্তিশালী হইলেও যেহেতু আর ইরানের সমর্থন পাবে না, তারা কিন্তু দুর্বল হয়ে যাবে বলেই কি মনে হচ্ছে না? না, না। হামাসের সাহায্য আমার মনে হয় না সিরিয়া হয়ে আসতো। হামাসের সাহায্য যেভাবে আসতো সেটা অন্য পথে আমার মনে হয়। আহ, লোহিত সাগর দিয়ে আসতো আমার ধারণা আর কি, না? সিরিয়া দিয়ে মনে হয় আসতো না। এবং ওই সিরিয়া কাট হয়ে যাওয়ার পরে হামাস কিন্তু দমে যায় নাই, একটু দমে নাই কিন্তু। তার জি, তার কিন্তু সে চিন্তাও ছিল না যে তার সাহায্য বন্ধ হয়ে গেলে সে কি করবে। এখন এখন যে চুক্তি যেটা হয়েছে, সেখানে কিন্তু একটা আর্টিকেল আছে যে আহ, ইসরায়েল গাজাকে সিজ করতে পারবে না আর। আগে যে সিজ সিজ করে রাখতো, তাই না? ঘেরাও জি, করে জি। রাখতো, যেটাকে আহ, জেল বলা হতো আর কি, না? পৃথিবীর সবচেয়ে বড় জেল বলা হতো সিজ। সেটা কিন্তু আর করতে পারবে না, সেটা কি খেয়াল করছেন? না, সরি, সত্যি সেটা কিন্তু বলতে, করতে পারবে না, আমি চুক্তির মধ্যে আমি আছে পড়েছি, কিন্তু। আমি এটা ওটা দেখেছি কিন্তু। ওটা ফিরে যেতে হবে, এবং কোনো সিজ করতে পারবে না আর আচ্ছা, আপনার আহ, তো তাহলে হবে কি? আলটিমেটলি আমরা তো ওই যে বললাম যে আমরা এখনো বুঝতেছি না কি হলো, বিজয়টা হলো কি, হামাস একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেললো, কিন্তু ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেল। সে এখন বলছে না এটা, কিন্তু এফেক্টিভলি ইসরায়েলি সিজ যদি ওখানে না থাকে, তাহলে ওটা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র হয়ে গেল। এবং হামাস তখন ওখান থেকে সরাসরি ইরান থেকে জাহাজে করে অস্ত্র না আসলেও টেকনোলজি আসতে পারবে, এবং আপনার এই যুদ্ধ
অবস্থা যখন থাকবে না, তখন অন্য পথে আপনার আপনার লোহিত সাগর দিয়ে আহ, এবং ওই ট্রাক বানিয়ে আপনার কি বলে আপনার আহ, যে সাহায্য ট্রাক যেগুলো সামহাও এটা এটা বন্ধ, আমার মনে হয় না বন্ধ হবে। এটাকে বন্ধ করতে পারবে বলে আমার মনে হয় না আর কি। আর জি জি যদি বন্ধ হয় সেটা দুর্ভাগ্য, কিন্তু এই ধরনের জিনিস কিন্তু বন্ধ হয় না, একটা না একটা পথ কিন্তু খুলে যায়। এবং ওরা অবশ্যই ঠিকই ভালো। বের করে নেবে, ওরা আহ, ঠিকই বের করে নেবে। এবং জি জি ইরানের সেই ক্যাপাবিলিটি আছে আপনার আমাদের আহ, আমি এখন বলছি না কতগুলো জিনিস আর কি টেকনিক্যালি মনে হয়, বাট ইরান আপনাকে ইভেন আপনার সমুদ্র পথে ইভেন সমুদ্র তলদেশ দিয়ে এগুলো অনেক কিছু অনেক রাস্তায় কিন্তু আছে আপনার হামাসকে সাহায্য জি করার। জি সেটা আমার সাহায্য মনে হয় করে। না বন্ধ হবে, আমার একটু বন্ধ হবে। বরং আপনি দেখবেন যে হামাস আপনার একটা স্বাধীন রাষ্ট্রের মতো সে এই গাজাকে সাহায্য করতেছে। এবং হামাসের আপনার অর্থনৈতিকভাবে এবং তারা আবার সেই রিবিল্ড করতে পারবে খুব কুইকলি। এবং আমার ধারণা আরবদের আপনার এই যে দেখেন তাদের তাদের কোনো টাকা পয়সার অভাব ছিল না, তাদের অস্ত্রপাতিরও কোনো অভাব ছিল না, কিন্তু এগুলো কি কোনো কাজে লাগলো? একটা বিন্দু কাজে লাগে নাই কিন্তু। জি এই শুধু তাই না, এটা তাদের মানে পাপ পাপ কর্মের একটা উপকরণ হয়ে দাঁড়ালো কিন্তু। জি জি অন দ্য আদার হ্যান্ড হামাসের কিছুই ছিল না, তাদের না ছিল টাকা পয়সা, না ছিল কিছু, অথচ তারা এখন পৃথিবীর একটা শক্তিশালী একটা একটা আহ, একটা জাতি হিসেবে নিজেদেরকে আত্মপ্রত্যয় হিসেবে দাঁড় করাতে পারছে। শুধু তাই না, এটা কিন্তু আমাদেরকেও সারা বিশ্বের প্রত্যেকটা লোককেই কিন্তু এটা প্রভাবিত করেছে, কিন্তু এটাকে অস্বীকার জি করতে পারেন না যে জি হামাসের যে বিজয়টা এবং তাদের যে দৃঢ় প্রত্যয় যে মানুষকে কোথায় নিতে পারে। এবং আমাদের মুসলমানদের জন্য তো কথাই নেই, প্রত্যেকটা মুসলমান এখন এটার দ্বারা এফেক্টেড হবে। আগে যে গদবাঁধা আমাদেরকে সে টেরোরিস্ট ফেরোরিস্ট বলতো, ওগুলো কিন্তু অনেক অনেক কমে যাবে কিন্তু। এখন আমরা মাথা উঁচু করে আমরা অনেক কিছু বলতে পারবো, যে আমাদেরকে আমরা অজেয়, আমাদেরকে কেউ এরকম পায়ের নিচে আর রাখতে পারবে না। জি আমার জি আমারও এটাই মনে হয় যে এই এই যুদ্ধের পরে অনেক ক্ষয়ক্ষতি হলেও একটা জিনিস হয়েছে, যে বিশ্বের মানুষের কাছে, পশ্চিমা বিশ্বে, আপনাদের যুক্তরাষ্ট্রে বা আমি যে দেশে এখন বাস করছি, এই যুক্তরাজ্যে, আগে যেমন ইসরায়েলকে অন্ধভাবে মানুষ সমর্থন করত, সেই জিনিসটা কিন্তু চলে গেছে। আমি হ্যাঁ, এখানে অনেকগুলো প্রো প্যালেস্টাইন মার্চে জয়েন করেছি, এবং সেখানে লাখ লাখ মানুষ। হ্যাঁ, হ্যাঁ। এবং আশ্চর্যজনকভাবে সেই মিছিলগুলোতে মুসলমানদের সংখ্যা কম, নন মুসলিমদের সংখ্যা, যেসব সাদাদের হ্যাঁ, সংখ্যা কিন্তু বেশি ছিল। বেশি বেশি, মানে হ্যাঁ, হ্যাঁ। অকল্পনীয় ব্যাপার। অকল্পনীয়, হ্যাঁ, হ্যাঁ। এবং এই 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 জিনিসটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণ জানতে পারবে যে ইসরায়েল কত বড় একটা জেনোসাইড করেছে, গাজাতে গণহত্যা চালিয়েছে, এটা তারা জানবে, বুঝবে, এবং তারা আস্তে আস্তে জায়নবাদ থেকে দূরে সরে আসবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিজয় হামাসের জন্য। হ্যাঁ, যদি এবং এবং যে লিডারশিপ। হ্যাঁ, চিন্তা চেতনার দিক থেকে মানে জি মানুষের চিন্তা চেতনার দিক থেকে যে হামাস যে পরিবর্তন করলো সারা বিশ্বের মানুষের, এটা জি একটা বিরাট একটা বিজয়, এটা এটা সবচেয়ে বড় বিজয়। এবং ওই যে মুসলমানরা যে অত্যাচারিত, সত্যি সত্যি যে মুসলমানরা অত্যাচারিত এবং তারা যে অত্যাচারের বিরুদ্ধেই সংগ্রাম করে যাচ্ছে, এই ধারণাটা তো মানুষের মধ্যে আসলো। জি হামাস জি এটাকে প্রতিষ্ঠিত করতে মনে হয় পেরেছে আর কি। হ্যাঁ, জি জি পারভেজ ভাই, অনেক সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, একটু আবার সেই ভবিষ্যৎবাণী করার মতো প্রশ্ন আর কি। আচ্ছা। আসাদের ফল হলো, আমরা যারা চিন্তা করি তাদের কাছে টার্কির চেহারা উন্মোচন হলো। তারা আসাদকে হারাতে খুব সহায়তা করলো পশ্চিমা বিশ্বকে, ইসরায়েলকে, কিন্তু তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনোদিন কোনো অস্ত্র ধরেনি। তার মানে মধ্যপ্রাচ্যে কিন্তু আহ, টার্কি একটা নতুন শক্তি হিসাবে আহ, সামনে চলে আসবে, এবং আমাদের দুর্ভাগ্য যে সেই শক্তিটা মুসলমানদের বিরুদ্ধে যাবে। আপনি কি মনে করেন এটা? হ্যাঁ, আপনার সাথে আমি একমতই। দেখেন, আপনার মোনাফিকদেরকে চেনা কিন্তু খুব কষ্টকর। এটা ঠিক না যে আমরা দেখেই তাদেরকে চিনতে পারি। দেখুন,
ইভেন কোরআন শরীফেও বলা আছে যে রসুলকে বলছেন যে তুমি তাদেরকে জানো না। আপনার খেয়াল আছে তো না? আপনার জি জি জি, অবশ্যই। তো যে যে তারা যে মুনাফিক, তুমি এখনো তোমাদেরকে চেনো না। এই যে কোরআন শরীফে যে রসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত তাদেরকে বুঝতে পারেনি কারা মুনাফিক। সো মুনাফিকদেরকে বোঝাটা আসলে খুব কষ্টকর ব্যাপার। কিন্তু কিন্তু এরদোগান কিন্তু কোনো কিছু রাগ ঢাক আর করে নাই তো। এখন তো সে পরিষ্কার যে সে, দেখেন তার এত গল্প, তার যে তার এই F-16 আছে, তার বাইরাক্টার ড্রোন আছে, সে আসলে মুসলিম বিশ্বের একটা শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী দেশ আপনার অস্ত্রের দিক থেকে। একটা বিন্দু কাজে লাগলো? এই 70,000 মুসলমানদেরকে হত্যা করা হলো, সে একটা ঢিল ছুটতে পারলো, কিছু করতে পারলো সে? তো এইসব অস্ত্র দিয়ে কি হবে বলেন? বরং উল্টো তারা কিন্তু ইসরায়েলকে তারা সাহায্য করেছে, তাই না? তেল ইসরায়েলকে তেল সাহায্য তেল করেছে, সাপ্লাই এটা দিত এটা তারা। অনেকে তারা স্বীকার করে না, আমাদের মধ্যে অনেকে স্বীকারই করে না, বলে যে এটা মিথ্যা কথা এগুলো। কিন্তু অ্যাটলিস্ট তারা তেলটা তো, এবং আগের অবস্থার থেকে অ্যাটলিস্ট 30% বেশি তারা করে তেল সাপ্লাই। এটা ইন্টারন্যাশনাল নিউজে এটা এগুলো আসছে। জি এবং জি রেগুলার তারা এটা করে করে যাচ্ছিল। ইভেন আপনার আইসি আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রায়ের পরেও তারা এগুলো করে যাচ্ছিল। টার্কি এগুলো থামে নাই। আহ, তারপরে ইনডিরেক্টলি তারা যে ও টার্কিও F-16 তৈরি করে, আপনার ইসরায়েল কিন্তু F-16 ব্যবহার করে। সুতরাং তাদের ইনডিরেক্টলি তাদেরকে সহযোগিতা কিন্তু টার্কি তারা করেছে কিন্তু। এবং টার্কি কোনো দিনও ওই পশ্চিমাদের বা ইসরায়েলের বিরুদ্ধে আমার মনে হয় না সেটা করবে। সেটা তো দেখাই যাচ্ছে জি করবে না। যে এই এই সময় যখন হামাস এরকম যুদ্ধ করে যাচ্ছে, তারপরে হিজবুল্লাহ এবং বৈরুতে লেবাননে এরকম ইসরায়েলের আক্রমণের শিকার হচ্ছে, সেই সময় কেউ ওই সিরিয়া দখল করে বলেন? এবং এইটা সেটা। এইটা এইটা আবার মুসলমানরা উল্লাস, এটাকে আনন্দের সাথে খলিফা, ইসলামী খিলাফত নাকি প্রতিষ্ঠা করবে, এরদোগানের মতো লোক ইসলাম খলিফা, এগুলো বলে আমাদেরকে চোখে ঠুলি মারার একটা চেষ্টা করা হচ্ছে আর কি। জি ভাই। কোনোদিনও এই- এরদোগান কোনোদিনও ইসরায়েলের বিরুদ্ধে সে যাবে না আসলে। এরদোগানকে দিয়ে মুসলিম, এরদোগানকে যে এত টেকনিক্যাল, তাকে অস্ত্রপাতি দিয়ে, টার্কি কিন্তু খুব রিসেন্টলি আপনার অস্ত্র, আহ, তারা উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু তারা লাভ করেছে কিন্তু, এবং কিন্তু পশ্চিমাদের সাহায্যে। এবং এটার জি কারণটা হলো এটাই, আপনি বোধহয় এটা মানে দেখাই যাচ্ছে, টার্কি মুসলিম বিশ্বের একটা নেতৃত্ব নেয়ার জন্য ওই যে পুরনো খিলাফতের কথা বলে টার্কিকে দিয়ে ওই মুসলিম বিশ্বকে কন্ট্রোল করার একটা পশ্চিমা একটা ষড়যন্ত্র এটা। আর জি জি জি, আর অবশ্যই। কিছু না আর কি। হ্যাঁ, তো এটা যারা বুঝতে পারে, নিশ্চয়ই ইরান অক্ষ, তারা তো আর বুঝতে তাদের বাকি নাই। জি এবং আহ, আপনি যে মুনাফিকদের যে লক্ষণ যেগুলো কোরআন শরীফে লেখা আছে, যে তারা দুই পক্ষের সাথে সম্পর্ক রাখে। তারা যখন এই আমাদের সাথে আসে তখন বলে যে হ্যাঁ তারা, আমরা তোমাদের সাথে আছি, তখন ওইখানে যখন যায় তখন তারা বলে যে ও ওইগুলো তো ঠাট্টা করতেছিলাম। তো এই যে আরো যেগুলো আপনার যে সেগুলোর সাথে কিন্তু ও মিলে যায়, যে সে যে একটা মুনাফিক আর কি, সেগুলো কিন্তু মিলে যায়। জি জি, তারপরেও আমরা বলবো যে আমরা মুনাফিকদের চিনি না, কারণ আল্লাহ বলছে যে রসুলকে বলছে তুমি যে চেনো না, কিন্তু আমি চিনি। তো হ্যাঁ, হ্যাঁ। আমরা এটুকুন বলতে পারি যে উনি আপাতত আমাদের সঙ্গে নেই, উনি মুসলমানদেরকে কখনো হেল্প করবেন বলে আমার মনে হয় না। মনে হয় না। যদি জি, করে তাহলে তো মানে ভালো আর অনেক। কি, জি মানে জি, অনেক অনেক। ভালো, সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু আমারও ধারণা যে তাকে তার উপর ভরসা করা আমাদের ঠিক হবে না। এইখানে আমার আমার একটা পড়া থেকে আপনাকে একটা কথা বলি। আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম যে আসবেন এই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করছি। এখন সবার তো ভবিষ্যৎবাণী বলা, শিয়ারা একভাবে বলে, সুন্নিরা একভাবে বলে, সুফিরা অন্যভাবে বলে। তো আমি একজন রাইটারের বই পেয়েছিলাম যিনি সবার কথা লিখেছেন। তো ওইখানে বলে আচ্ছা, ও। মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন উনি তুর্কদেরকে পরাজিত করবেন। তুর্কি তো মুসলিম কান্ট্রি।
তো লেখক পড়ে গেছে বিপদে। আরে এটা তুর্কিকে হারাইলে তো তো মুসলমানদের হারাবে, ইমাম মেহেদী মুসলমানদের হারাবে, এটা আবার কেমন কথা? উনি কোত্থেকে কি হাদিস দিয়ে প্রমাণ করলে এই তুর্ক মানে হচ্ছে তুর্কি না, এই তুর্ক মানে হচ্ছে রাশান? আমার আচ্ছা এরদোগানের আচ্ছা ও, কার্যক্রম দেখে মনে হয় যে ইমাম মেহেদী হয়তো ঠিক তুর্কিদের কি পরাজিত করবে। কারণ আমি তুর্কিতে গিয়ে কয়েকদিন আগে গিয়েছিলাম, ওখানে অনেক ভালো মুসলিম আছে, কিন্তু রাষ্ট্র হিসাবে কিন্তু তারা মুসলমানদের জন্য কোনো কাজ করবে না। তো আচ্ছা আপনি যে তুর্কিতে গেলেন এবং ওই যে এই জিনিসটা আমিও শুনেছি, আমি কখনো টার্কিতে যাইনি, যে ওখানেও শুনলাম গ্রামের লোকেরা যারা তারা এখনো ওই ইরানিয়ানদের মতো তারা ধার্মিক, এবং শহুরের লোক যারা তাদের একটা গ্রুপ তারা এখনো সেকুলার ভীষণ। মানে কথাটা কতটুকু সত্যি সেগুলো কি আপনি খেয়াল এইটা আমি করছেন? আমার গ্রামে যাওয়ার সৌভাগ্য হয়নি। আমি আহ, আঙ্কারা, ওদের যে মেন টাউন যেটা, ওইখানে গেছিলাম। ইস্তাম্বুল। ইস্তাম্বুল, জি হ্যাঁ জি, হ্যাঁ ইস্তাম্বুলে গেছি। ইস্তাম্বুল তো মিক্সচার অফ ইউরোপ অ্যান্ড এশিয়া, খুব সুন্দর হ্যাঁ জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ। ওইখানে বেশিরভাগ লোকই মনে হলো মডার্ন টাইপ হয়ে গেছে, এবং যারা মুসলমান নিজেদেরকে মনে করে তারাও খুব একটা ভালো না। বাট এর ভিতরে দুই একজনের সঙ্গে আবার খুব খুব মানে মনে করেন যে 10 মিনিট কথা হয়েছে, অন্তরঙ্গ ভাব চলে বোঝা যায় যে এরা ভালো ভালো লোকদের ফলো করে। আর ওরা আচ্ছা। ওরা বিশেষ করে সুফিজমকে পছন্দ করে। আর সুফিজম তো বুঝেন যে ইসলামের আমার কাছে মনে হয় টপ গ্রেড সিস্টেম আর কি। তো যাই হোক, পারভেজ, আর সময় নেই আমাদের, এক লেস দেন এ মিনিট আছে। তো না আমরা আশা করি হ্যাঁ যে টার্কিতে জন্য আবার ইসলামী বিপ্লব হয় হামাসের মতো, বা বা ইরানের মতো হলে তো কোনো কথাই নাই, জি তালিবানের মতো হলেও আমি খুশি। তাহলে হয়তো আশা করা যায় হতে হতে পারে। আহ, জি জি আল্লাহর আল্লাহর প্ল্যান তো সবার উপরে। জি জি, অনেক ধন্যবাদ পারভেজ, এখনই শেষ হয়ে যাবে, তো আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।